আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের অন্যতম জ্যেষ্ঠ আইনজীবী জনাব জেডাই খান পান্না, তাকে নিয়ে বেশ কয়েকদিন বেশ তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা চলছিল এবং গত 14 মাসে তিনি নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বা চেষ্টা করেছেন, এটা অনেকটা 11 সময় ব্যারিস্টার রফিক যেভাবে আওয়ামী লীগ এবং বিএনপি সবার পক্ষে দাঁড়িয়েছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া এবং এই দুই পরিবারের যারা সদস্য তাদের পক্ষে যেভাবে দাঁড়িয়েছিলেন, ঠিক একইভাবে জনাব জেডাই খান পান্না গত 14 মাসে তার দায়িত্ব পালন করার জন্য তিনি চেষ্টা করেছেন। তার বাস্তব প্রমাণ হলো যে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ যারা ভারতে পালিয়েছেন এবং যারা বাংলাদেশে জেলে রয়েছেন, তারা প্রায় সবাই আইনি সহযোগিতার জন্য একজন ব্যক্তির কাছে গিয়েছেন, তিনি জেডাই খান পান্না। এবং জেডাই খান পান্নার সমপর্যায়ের কোনো মানুষ আওয়ামী লীগের কোনো মামলা নিতেই সাহস পায়নি। তো সেক্ষেত্রে বিএনপির কিছু শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন যারা বড় বড় ব্যবসায়ীদের কিছু মামলা তারা হ্যান্ডেল করেছেন। এটা অনেক টাকা পয়সার বিনিময়ে, অনেক কোটি কোটি টাকার বিনিময় করেছেন এবং সেগুলো নিয়ে বিচার অঙ্গনে যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে। কিন্তু কোনো পলিটিক্যাল মামলা যারা লিডিং পলিটিক্যাল, যেমন ধরুন হাসানুল্লাহ কিনু কিংবা আইনমন্ত্রী আনিসুল হক কিংবা আবুল হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে শাহজাহান খান, অন্য যারা অন্তরীণ রয়েছেন, কিংবা মেজর জেনারেল জিয়াউল হাসান, এদের মতো যে সমস্ত লোকজন, তাদের পক্ষে বিএনপির কোনো লোক তো প্রশ্নই আসে না। আর আওয়ামী লীগের বাংলাদেশে যে সকল সিনিয়র লয়াররা রয়েছেন, তারা তো এখন কোর্ট কাছারিতে আসতেই সাহস পাচ্ছেন না। কিন্তু যদি তারা আসতে সাহস পেতেনও, কিন্তু তাদের কাছে যদি বলা হতো যে ঠিক আছে আপনি আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে দাঁড়ান, তারা যদি বলতেন যে ঠিক আছে আপনি সাবেক মন্ত্রী শাহজাহান খান সাহেবের পক্ষে দাঁড়ান, হাসানুল হক ইনু সাহেবের পক্ষে দাঁড়ান, তারা বলতেন যে আগে আমাকে এক গ্লাস বিষ এনে দাও, এবং যেন তেন বিষ না, টাটকা গোকরা সাহেবের বিষ এনে দেওয়া, আমি বিষ খেয়ে মরবো, কিন্তু তাদের পক্ষে দাঁড়ানোর মানে সাহস আমার নেই, আমার হাত পা কাঁপতেছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মানে কি বলবো, বাই চান্স সাহসী, যখন ক্ষমতা থাকে, নিরাপদ দূরত্বে থাকে এবং গাছের মগ ডালে বসে নিচে যে বসে থাকে, যেমন দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার, সে যদি কনফার্ম হয় যে বাঘ তাকে ধরতে পারবে না, তখন সে উপরে বসে বাঘের বাপনা তুলে গালাগালি করবেন। তো এই হলো আমাদের বাঙালির চরিত্র। তো সেই দিক থেকে এই আইন অঙ্গনে আওয়ামী লীগের পক্ষে তাদের মামলা লড়ার জন্য, তাদের পক্ষে কাজ করার জন্য যখন এই গত 14 মাসে কাউকে পাওয়া যাচ্ছিল না, তখন একজন এরকম বয়োবৃদ্ধ, এবং তার বয়স অত বেশি না, মানে বাংলাদেশে এখন 90 বছর বয়স না, 100 বছর বয়সও সেই টিএস খান, তিনি মামলা পরিচালনা করেছেন। এই যে আমাদের এখন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, তিনিও অলমোস্ট 90 আপ তার বয়স, কিন্তু সেই তুলনায় তার বয়স এখন 80 বছর হয়নি, কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ, ফিজিক্যালি তার ফিটনেস নেই, কিন্তু এই শারীরিকভাবে অসুস্থ, হাঁটতে পারেন না, এই শরীরেও কিন্তু তার কাছে যারাই সাহায্যের জন্য গিয়েছেন, কেউ হয়তো একটা টেলিফোনের জন্য গিয়েছেন, কেউ হয়তো একটা মামলার জন্য গিয়েছেন, কেউ হয়তো বলেছেন যে আমি একটা জুনিয়রকে দিয়ে মামলা সাবমিট করছি, আপনি দাঁড়াবেন, তিনি এখন পর্যন্ত কাউকে না করেনি। ফলে গত 14 মাসে আওয়ামী লীগের যারা লোকজন ছিল তাদের সবার নিকট তিনি ছিলেন স্বপ্নের রাজপুত্র, বরপুত্র। যাই হোক, এই মানুষটি অলানে ছাড়েন তিনি যখন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী হিসেবে শেখ হাসিনার পক্ষে তার মামলাগুলো লড়ার জন্য তিনি রাজি হলেন, বা তিনি রাষ্ট্র তাকে নিয়োগ দেবে, তিনি সেই অনুযায়ী শেখ হাসিনার পক্ষে লড়াই করবেন। আর অমনি আওয়ামী লীগের যারা লোকজন, বিশেষ করে যারা সাইবার যোদ্ধা, তারা সবাই ঝাঁপিয়ে পড়লেন, এবং যারা ঝাঁপিয়ে পড়লেন আমি দেখলাম যে প্রায় সবাই আইন সম্পর্কে, আইন অঙ্গন সম্পর্কে তারা বাস্তব জ্ঞান রাখেন না। অনেকে শিক্ষিত, অনেকে ভালো লেখাপড়া জানেন, আওয়ামী লীগ সম্পর্কে তাদের ভালোবাসা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যারা তার সমালোচনা করলেন এই সময়টিতে, তাদের প্রথম পরিচয় হলো তারা প্রায় সবাই দেশের বাইরে আছেন। দ্বিতীয় পরিচয় হলো এরা ভালো মানুষ হিসেবে তাদের কোনো ট্র্যাক রেকর্ড নাই। কেউ হয়তো ফিজিক্যালি অনেস্ট, কেউ হয়তো ফাইন্যান্সিয়ালি অনেস্ট, কিন্তু মেন্টালি ডিসঅনেস্ট। আর যে লোকগুলো এই সমালোচনা করলেন, মোরালেস সবার দ্বারাই আওয়ামী লীগ বিশেষভাবে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগের কোমর ভেঙে দিয়েছিল সেই গণজাগরণ মঞ্চ। যখন গণজাগরণ মঞ্চের মানে যাকে বলা হয় খুবই রমরমা অবস্থা, মন্ত্রী, এমপি, স্পিকাররা এসে ইমরানের সরকারকে দূরের কথা, ওই গণজাগরণ মঞ্চে যারা একেবারে সাধারণ, এখন যেমন এনসিপির একেবারে সাধারণ হান্নান মাসুদও নয়, এর চেয়েও যারা নিম্ন পর্যায়ে, তখন গণজাগরণ মঞ্চে এরকম 100-150 লোক, তাদের সে কি দাপট, যে আসে তাদেরকে তারা বোতল মারে। তখন ওই সময়টিতে মানে স্বয়ং শেখ হাসিনা থেকে শুরু করে সবাই গণজাগরণের মঞ্চে লোক পাঠিয়েছেন, নিজেরা আসার চেষ্টা করেছেন এবং তাদেরকে তোয়াজ তসবির করেছেন। এটা মানে আপনারা ওই দৃশ্য না দেখলে বুঝতে পারবেন না, কিন্তু ইতিহাস সাক্ষী। আমি ওই সময়টিতে ক্ষমতাসীন দলের মধ্যে একমাত্র ব্যক্তি বললাম যে এই গণজাগরণ মঞ্চ টিকতে পারবে না, ইমরানের সরকার তো দূরের কথা, মানে এর পরিবারে কখনো একজন সংসদ সদস্যের সামনে জীবনে ওভাবে দাঁড়াতে পারেনি, আর এখন তারা সাজিদা চৌধুরীকে বোতল মারছেন। ফলে এই বেদকরা মানে সফল হবেন না, টিকে থাকবেন না, এবং শেখ হাসিনা সময় মতো এদেরকে একেবারে শোয়াই ফেলবেন, এবং ছাত্রলীগ যখন সুযোগ পাবে এদেরকে এমন ডলা দিবে, এটা বলার মতো, এবং ঘটনা তাই ঘটেছে।
এখন সেই যে গণজাগরণ মঞ্চের অনেক লোকের মধ্যে এখন এই গণজাগরণ মঞ্চের সাথে পিনাকিরাও ছিল, তারা অনেকে আওয়ামী লীগ থেকে বাইরে চলে গেছে, আওয়ামী লীগের বিরোধী হয়ে গেছে, অনেকে সেই গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছেন। এখন এদের মধ্যে কেউ কেউ আবার এই আওয়ামী লীগের এই সময়টাতে এসে নতুন করে আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করছে, এবং আওয়ামী লীগের অনেক লোক মনে করছে যে না, আমাদের বিপদের দিনে তারা বিদেশ থেকে কথা বলছে, এই কারণে তারা কথা বলতে পারেন, তারা ভালো লিখতে পারেন, যেহেতু বলছে এটা আমাদের হয়তো উপকারে আসবে। কিন্তু সমস্যাটা হলো যাদের জীবনে সফলতার ট্র্যাক রেকর্ড নেই, কোনো ব্যক্তি বা দল বা কাউকে উপকার করে তাদেরকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো দলকে যারা কখনই সহযোগিতা করতে পারেনি, বরং যাদের কর্মকাণ্ডে দল বিব্রত হয়েছে, তারা একটা দলের জন্য, গোষ্ঠীর জন্য, সারা জীবনের জন্য লায়াবিলিটিস। এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা সাধারণ ভাষা। দ্বিতীয়ত হলো যে আগামী দিনে এই সমস্ত লোকজন, মানে এদের কখনো হেদায়েত হয় না, এরা এসে ভবিষ্যতে আবার একই সমস্যায় আওয়ামী লীগকে ফেলবে যদি আওয়ামী লীগ কখনো রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারে। তার বাস্তব প্রমাণ আপনি দেখুন জামাতের, অর্থাৎ ৭১-এ তার যে আইডিওলজিগুলো ছিল, বা এই যে ৭১-এর তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো ছিল ৭১-কে কেন্দ্র করে, জামাত শত চেষ্টা করে সেগুলো প্রায় ভুলিয়ে দিয়েছিল, এবং জামাতের একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করে ছিল যে তারা ভালো মানুষ, নম্র ভদ্র। কিন্তু দেখেন গত ১৪ মাসে কি অবস্থা হলো। সেই যে জামাতের মধ্যে যারা রাজাকার ছিল, যারা আলবদর ছিল, আসাম ছিল, তাদের সেই যে মতাদর্শ যারা ধারণ করতে শক্তিশালী, সেই গ্রুপটাই এই সুসময় এসে শক্তিশালী হয়ে জামাতের এই ৫০ বছরের যে পরিশ্রম স্বাধীন বাংলাদেশে পুরোটাই শেষ করে দিয়েছে। একই অবস্থা বিএনপির সেই হাওয়া ভবন রিলেটেড, চাঁদাবাজ রিলেটেড, দখলবাজ রিলেটেড যে গ্রুপটি বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছিল, বিএনপির দুর্দশা থেকে শুরু করে তারেক রহমান সাহেবের কোমর ভাঙা, সবকিছুর জন্য যারা দায়ী ছিল, তারা সময় মতো সবাই পালিয়ে গেছে। অনেকে জেলে ছিল, অনেকে দেশের বাইরে ছিল। কিন্তু এই গত ১৪ মাসে দেখা গেল বিএনপির গত ২০ বছরে যে লড়াই সংগ্রাম যারা করেছে তাদেরকে পিছনে ঠেলে দিলে সেই গ্রুপটির সামনে এসে আবার এই বিএনপিকে এমন ডুবিয়ে দিয়েছে, এখন বিএনপি যদি ক্ষমতা আসে তাও বিপদ, ক্ষমতা না আসলেও বিপদ, পুরো রাজনীতিটাই বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আওয়ামী লীগের ক্ষেত্রেও ঠিক এরকম একটা অবস্থা, মানে যে লোকগুলোর কারণে আওয়ামী লীগ আজকের এই অবস্থায় আসছে, সেটা গণজাগরণ মঞ্চ বলেন, সেটা দুর্নীতি বলেন, ঘুষ বলেন, অনিয়ম বলেন, ২০১৪ মানে ৩-৩টে নির্বাচনের যারা কারিগর তাদের কথা বলেন, গুম খুনের যারা কারিগর তাদের কথা বলেন, টাকা পাচারের কারিগর যারা তাদের কথা বলেন, এই লোকগুলো বা তাদের বংশের যারা লোকজন আছেন, তারা এখন যা কিছুই করছেন না কেন, প্রকৃতির নিয়ম অনুযায়ী এটা কখনোই আওয়ামী লীগের জন্য ফেভারেবল হবে না। তারা আওয়ামী লীগের জন্য সারা জীবনের জন্য এই লোকগুলো, এই যে প্রয়োজন, আওয়ামী লীগের জন্য প্রয়োজন, এবং এখন এই সময়টিতে তারাই ভোকাল হচ্ছেন, যাদেরকে শেখ হাসিনা রীতিমতো লাথি দিয়ে মন্ত্রিপরিষদ থেকে বের করে দিয়েছিলেন। শেখ হাসিনা যাদেরকে ঘাড় ধরে নমিনেশন দেননি, বের করে দিয়েছেন। আপনারা আবার বলতে পারেন যে আপনারা তো মনোনয়ন দেয়নি। আমার ব্যাপারটা হলো, আমি